গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পাঠ। দেশে বিদেশে। লেখক সৈয়দ মুজতবা আলী। আরবি ভাষায় একটি প্রবাদ আছে, ইয়ম উস সফর নিসফ উস সফর, অর্থাৎ কিনা যাত্রার দিনই অর্ধেক ভ্রমণ। পূর্ব বাংলায়ও একই প্রবাদ প্রচলিত আছে। সেখানে বলা হয়, উঠোন সমুদ্র পেরোলেই আধেক মুশকিল আসান। আহমদ আলীর উঠোন পেরোতে গিয়ে আমার পাক্কা 7 দিন কেটে গেল। 8 দিনের দিন সকালবেলা আহমদ আলী স্বয়ং আমাকে একখানা বাসে ড্রাইভারের পাশে বসিয়ে তাকে আমার জান মাল বাঁচাবার জন্য বিস্তর দিব্য দিলাসা দিয়ে বিদায় নিলেন। হাওড়া স্টেশনে মনে হয়েছিল আমি একা, এখন মনে হলো আমি ভয়ঙ্কর একা। ভয়ঙ্কর একা এই অর্থে যে নোম্যান্স ল্যান্ডই বলুন আর খাস আফগানিস্তানই বলুন, এসব জায়গায় মানুষ আপন আপন প্রাণ নিয়েই ব্যস্ত। শুনেছি কাবুলের বাইরেও নাকি পুলিশ আছে, কিন্তু আফগান আইনে খুন পর্যন্ত এখনো ঠিক কগনিজেবল অফেন্স নয়। রাহাজানির সময় যদি আপনি পাঠানি কায়দায় চটপট উগুর হয়ে শুয়ে না পড়েন, তাহলে সে ভুল অথবা গোয়ার তুমির খেসারত দেবেন আপনি। রাস্তাঘাটে কি করে চলতে হয় তার তালিম দেওয়া তো আর আফগান সরকারের জিম্মায় নয়। কিপ টু দি লেফট তো আর ইংরেজ সরকার আপনাকে স্কুলে নিয়ে গিয়ে শেখায় না। এবং সর্বশেষ বক্তব্য, আপনি যদি প্রাণটা নিতান্তই দিয়ে দেন, তবে আপনার আত্মীয় স্বজন তো রয়েছেন, তাঁরা খুনের বদলায় নিলেই তো পারেন। একটা বুলেটের জন্য তো আর তালুক মুলুক বেচতে হয় না, পারমিটও লাগে না। সাধারণ লোকের বিবেক বুদ্ধি এসব দেশে এরকম কথাই কয়। তবু আফগানিস্তান স্বাধীন সভ্য দেশ, আর 5টা দেশ যখন খুন খারাপির প্রতি এত বেমালুম উদাসীন নয়, তখন তাদেরও তো কিছু একটা করবার আছে। এই ভেবে 2-4টে পুলিশ 2-1 দিন অকুস্থলে ঘোরাঘুরি করে যায়। যদি দেখে আপনার আত্মীয় স্বজন কাঁত অবকান্তা দর্শনে বুঁদ হয়ে আছেন, অথবা শোনে যে খুনি কিংবা তার সুচতুর আত্মীয় স্বজন আপনার আত্মীয় স্বজনকে চাকচিক্যময় বিশেষ বিরল ধাতু দ্বারা নাক কান চোখ মুখ বন্ধ করে দিয়েছে, তারা জীবনের এই 3 দিনের মুসাফিরিতে কে 2 ঘন্টা আগে গেল, কে 2 ঘন্টা পরে গেল, কে বিছানায় আল্লাহ রসুলের নাম শুনে শুনে গেল, কে রাস্তার পাশের নয়াঞ্জলিতে খাবি খেয়ে খেয়ে পাড়ি দিল, এসব তাবৎ ব্যাপারে বিন্দুমাত্র বিচলিত হন না। তবে বিবেচনা করুন মহাশয়, পুলিশ কেন মিছে আপনাদের তথা খুনি এবং তস্য আত্মীয় স্বজনদের মামলায় আরো ঝামেলা বাড়িয়ে সবাইকে খামোকা বেফায়দা তাং করবে? নির্বিকল্প বৈরাগ্য তো আর আপনাদের একচেটিয়া কারবার নয়। পুলিশও এই সার্বজনীন সার্বভৌমিক দর্শনের অংশীদার। তবে হ্যাঁ, আলবাত এই নশ্বর সংসারে মাঝে মাঝে রুটি গোস্তেরও প্রয়োজন হয়। সরকার যা দেন তাতে সবসময় কুলিয়ে ওঠে না। খুনির আত্মীয় স্বজনকে যখন মেহেরবান খুদাতালা ধন দৌলত দিয়েছেন, তখন আফগান পুলিশকে আর দোষ দিয়ে কি হবে? কিন্তু একটা বিষয়ে আফগান সরকার সচেতন, রাহাজানির যেন বাড়াবাড়ি না হয়। বুখারা সামারকান্দ সিরাজ তেহরানে যদি খবর রটে যায় যে আফগানিস্তানের রাজবট্ট অত্যন্ত বিপদ সংকুল, তাহলে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে ও আফগান সরকারের শুল্ক অংশ স্বর্ণডিম্ব প্রসব করা বন্ধ করে দেবে। ডানদিকে ড্রাইভার শিখ সর্দারজি, বয়স 60-এর কাছাকাছি, কাঁচা পাকা দীর্ঘ দাড়ি ও পরে জানতে পারলুম রাতকানা। বাঁদিকে আফগান সরকারের এক কর্মচারী, পেশাওয়ার গিয়েছিলেন কাবুল বেতার কেন্দ্রের মাল সরঞ্জাম ছাড়িয়ে আনবার জন্য। সব ভাষাই জানেন, অথচ বলতে গেলে এক ফার্সি ছাড়া
অন্য কোনো ভাষাই জানেন না। অর্থাৎ আপনি যদি তাঁর ইংরেজি না বোঝেন, তবে তিনি ভাবখানা করেন যেন আপনি যথেষ্ট ইংরেজি জানেন না। তখন তিনি ফার্সির যে 6টি শব্দ জানেন সেগুলো ছাড়েন। তখনও যদি আপনি তাঁর বক্তব্য না বোঝেন, তবে তিনি উর্দু ঝাড়েন। শেষটায় এমন ভাব দেখান যে অশিক্ষিত বর্বরদের সঙ্গে কথা বলবার ঝকমারি, আর তিনি কত পোহাবেন। অথচ পরে দেখলুম ভদ্রলোক অত্যন্ত বন্ধুবৎসল, বিপন্নের সহায়। তারও পরে বুঝতে পারলুম ভাষা বাবদে ভদ্রলোকের এ দুর্বলতা কেন, যখন শুনতে পেলুম যে তিনি অনেক ভাষায় পাণ্ডিত্যের দাবি করে বেতারে চাকরি পেয়েছেন। আমার সঙ্গে 2 দিন একাশনে কাটাবেন। আমি যদি কাবুলে গিয়ে রটাই যে তিনি গন্ডুজ জলের সাফরি, তাহলে বিপদ আপদের সম্ভাবনা। কিন্তু তাঁর এ ভয় সম্পূর্ণ অমূলক ছিল। তাঁর অজান্তে বড় কর্তাদের সবাই জানতেন ভাষার খাতে তাঁর জ্ঞানের জমা কতটুকু। তবু যে তিনি চাকরিতে বহাল ছিলেন তার সরল কারণ, অন্য সবাই ভাষা জানতেন তাঁর চেয়েও কম। এ তত্ত্বটি কিন্তু তিনি নিজে বুঝতে পারেননি। সরল প্রকৃতির লোক, নিজের অজ্ঞতা ঢাকতে এতই ব্যস্ত যে পরের অজ্ঞতা তাঁর চোখে পড়ত না। গুণীরা বলে চোখের সামনে ধরা আপন বন্ধ মুষ্টি দূরের হিমালয়কে ঢেকে ফেলে। বাসের পেটে একপাল কাবুলি ব্যবসায়ী, পেশাওয়ার থেকে সিগারেট, গ্রামাফোন রেকর্ড, পেলেট বাসন, ঝাড় লণ্ঠন, ফুটবল, বিজলি বাতির সাজ সরঞ্জাম, কেতাব পুঁথি, এক কথায় দুনিয়ার সব জিনিস কিনে নিয়ে যাচ্ছে। আফগান শিল্প প্রস্তুত করে মাত্র 3 বস্তু: বন্দুক, গোলাগুলি আর শীতের কাপড়। বাদবাকি প্রায় সব কিছুই আমদানি করতে হয় হিন্দুস্থান থেকে, কিছুটা রুশ থেকে। এসব তথ্য জানবার জন্য আফগান সরকারের বাণিজ্য প্রতিবেদন পড়তে হয় না, কাবুল শহরে একটা চক্কর মারলেই হয়। সেসব পরের কথা। আগের দিন পেশাওয়ারে 114 ডিগ্রি গরম পড়েছিল ছায়াতে। এখন বাস যাচ্ছে যেখান দিয়ে, সেখান থেকে দূরবীন দিয়ে তাকালেও একটি পাতা পর্যন্ত চোখে পড়ে না। থাকার মধ্যে আছে এখানে ওখানে পাথরের গায়ে হলদে ঘাসের পোঁচ। হোস্টেলে স্টোভ ধরাতে গিয়ে এক আনাড়ি ছোকরা একবার জ্বলন্ত স্পিরিটে আরো স্পিরিট ঢালতে গিয়েছিল। ধপ করে বোতলে স্টোভে সর্বত্র আগুন লেগে ছোকরার ভুরু, চোখের লোম, মোলায়েম গোঁপ পুড়ে কুঁকড়ে মুকড়ে এক অপরূপ রূপ ধারণ করেছিল। এখানে যেন ঠিক তাই। মা ধরণী কখন যেন হঠাৎ তাঁর মুখখানা সূর্যদেবের অত্যন্ত কাছে নিয়ে গিয়েছিলেন। সেখানে আগুনের এক থাবড়ায় তাঁর চুল ভুরু সব পুড়ে গিয়ে মাটির চামড়া আর ঘাসের চুলের সেই অবস্থা হয়েছে। এরকম ঝলসে যাওয়া দেশ আর কখনো দেখিনি। মরুভূমির কথা আলাদা, সেখানে যা কিছু পড়বার মতো সেসব আমাদের জন্মের বহু পূর্বে পুড়ে গিয়ে ছাই হয়ে উড়ে চলে গিয়েছে মরুভূমি ছেড়ে। সার হয়ে নতুন ঘাসপাতা জন্মাবার চেষ্টা আর করেনি। সূর্যদেব সেখানে এক ছত্রাধিপতি। এখানে নগ্ন বিভৎস দ্বন্দ্ব, দ্বন্দ্ব বলা ভুল, এখানে নির্মম কঠোর অত্যাচার। ধরণী এ দেশকে শস্য শ্যামল করার চেষ্টা এখনো সম্পূর্ণ ছাড়তে পারেননি। প্রতিক্ষীণ চেষ্টা বারে বারে নির্দয় প্রহারে ব্যর্থ হচ্ছে। পূর্ববঙ্গের বিদ্রোহী প্রজার কথা মনে পড়ল। বারবার তারা চরের উপর খড়ের ঘর বাঁধে, বারবার জমিদারের লেঠেল সবকিছু পুড়িয়ে দিয়ে ছাড়খাড় করে চলে যায়। পেশাওয়ার থেকে জমরুদ দুর্গ 10.5 মাইল সমতল ভূমি। সেখানে 1 দফা পাসপোর্ট দেখাতে হলো। তারপর খাইবার গিরিশঙ্কর। তার বর্ণনা আমি দিতে পারবো না, করজোরে স্বীকার করে নিচ্ছি।
কারণ আমি যে অবস্থায় ওই সংকট অতিক্রম করেছি, সে অবস্থায় পড়লে স্বয়ং পিয়ের লতি কি করতেন জানি না। লতির কথা বিশেষ করে বললুম কারণ তার মতো অজানা অচিন দেশের আবহাওয়া শুদ্ধমাত্র শব্দের জোরে গড়ে তোলার মতো অসাধারণ ক্ষমতা অন্য কোনো লেখকের রচনায় চোখে পড়ে না। স্বয়ং কবিগুরু বাঙালির অচেনা জিনিস বর্ণনা করতে ভালোবাসতেন না। পাহাড় বাংলাদেশে নেই। তাঁর ২৫০০ গানের কোথাও পাহাড়ের বর্ণনা শুনেছি বলে মনে পড়ে না। সমুদ্র বাংলাদেশের কোল ঘেঁষে আছে বটে, কিন্তু সাধারণ বাঙালি সমুদ্র দেখে জগন্নাথের রথ দর্শনের সঙ্গে সঙ্গে কলা বেচার মতো করে পুরীতে। রবীন্দ্রনাথের কাব্যেও তাই পুরীর সমুদ্র দর্শনে, অথচ তিনি যে লতির চেয়ে খুব কম সমুদ্র দেখেছিলেন তাও তো নয়। তবু এসব হলো বাঙালির কিছু কিছু দেখা, সম্পূর্ণ অচেনা জিনিস নয়। কিন্তু শীতের দেশের সবচেয়ে অপূর্ব দর্শনীয় জিনিস বরফপাত। রবীন্দ্রনাথ নিদেন পক্ষে সে সৌন্দর্য ৫০০ বার দেখেছেন, একবারও বর্ণনা করেননি। তবু যদি কেউ ১২ সেই গরম সহ্য করে খাইবার পাসের ভিতর দিয়ে আনাগোনা করে, তাহলে আলাদা কথা। শ্রীরামকৃষ্ণ বলেছেন, সংসারের সুখ দুঃখ অনুভব করা যেন উটের কাঁটা গাছ খাওয়ার মতো। ক্ষুধা নিবৃত্তির আনন্দ সে তাতে পায় বটে, কিন্তু ওদিকে কাঁটার খোঁচায় ঠোঁট দিয়ে দরদর করে রক্তও পড়ে। তাই অনুমান করা বিচিত্র নয়, খাইবারের গরম কাঁটা সয়ে গেলে তার থেকে কাব্যতৃষ্ণা নিবৃত্তি করার মতো রসও কিঞ্চিত বেরোতে পারে। আমি যে বাসে গিয়েছিলুম তাতে কোনো প্রকারের রস থাকার কথা নয়। সিকান্দারশাহী বাবুরশাহী রাস্তা দিয়ে তাকে যেতে হবে বলে তার উপযুক্ত মিলিটারি বন্দোবস্ত করেই সে বেরিয়েছে। তার আপাদমস্তক পুরু করগেটের টিন দিয়ে ঢাকা এবং নশ্বর ভঙ্গুর কাচ সে তার উইন্ডস্ক্রিন থেকে ঝেড়ে ফেলে দিয়েছে। একটা হেডলাইট কানা কাচের অবগুণ্ঠন নেই। তখনই বুঝতে পারলুম বাইবেলের সং অব দি সঙ্গে বর্ণিত এক চোখের মহিমা। Thou hast ravished my heart, my spouse, thou hast ravished my heart with one of thine eyes। যে সমস্যার সমাধান বহুদিন বহু কনকর্ড বহু টিকা টিপ্পনী ঘেঁটেও করতে পারিনি, আজ এক মুহূর্তে সদ্গুরুর কৃপায় আর খাইবারি বাসের নিমিত্তে তার সমাধান হয়ে গেল। দুদিকে ১০০০ ফুট উঁচু পাথরের ন্যাড়া পাহাড়, মাঝখানে খাইবার পাস। একজোড়া রাস্তা এঁকে বেঁকে একে অন্যের গা ঘেঁষে চলেছে কাবুলের দিকে। এক রাস্তা মোটরের জন্য, অন্য রাস্তা উট খচ্চর গাধা ঘোড়ার পণ্যবাহিনী বা ক্যারাভানের জন্য। সংকীর্ণতম স্থলে দুই রাস্তায় মিশে ৩০ হাতও হবে না। সে রাস্তা আবার মাতালের মতো টলতে টলতে এতই এঁকে বেঁকে গিয়েছে যে কোনো জায়গায় দাঁড়ালে চোখে পড়ে ডাইনে বাঁয়ে পাহাড়, সামনে পিছনে পাহাড়। দ্বীপ্রহরের সূর্য সেই নরককুণ্ডে সোজা নেমে এসেছে। তাই নিয়ে চতুর্দিকের পাহাড় যেন লোফালোফি খেলছে। এই গিরিসংকটে আফগানের লক্ষ কণ্ঠ প্রতিধ্বনিত হয়ে কোটি কণ্ঠে পরিবর্তিত হয়। এই গিরিসংকটে এক মার্তণ্ড ক্ষণে ক্ষণে লক্ষ মার্তণ্ডে পরিণত হন। তাঁদের কোটি কোটি অগ্নিজিহ্বা আমাদের সর্বাঙ্গ লেহন করে পরিতুষ্ট হন না, চক্ষুর চর্ম পর্যন্ত অগ্নিশলাকা দিয়ে বিদ্ধ করে দিয়ে যাচ্ছেন। চেয়ে দেখি সর্দারজি চোখ সন্ধ্যা সব স্পর্শ না করে সন্ধ্যাকাশের মতো লাল হয়ে উঠেছে। কাবুলি রুমাল দিয়ে ফেটা মেরে চোখ বন্ধ করেছে। নগ্ন চোখে কজন লোক ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড়াতে পারে?
এই গরমেই কি কান্দাহারের বধূ গান্ধারী অন্ধ হয়ে গিয়েছিলেন? কান্দাহার থেকে দিল্লি যেতে হলে তো খাইবার পাস ছাড়া গত্যন্তর নেই। কে জানে ধৃতরাষ্ট্রকে সান্ত্বনা দেবার জন্য, অন্ধবধূর দুর্দৈব দহন প্রশমিত করার জন্য মহাভারতকার গান্ধারীর অন্ধত্ব বরণের উপাখ্যান নির্মাণ করেননি। অবাক হয়ে দেখছি সেই গরমে বুখারার পুস্তিন ফার ব্যবসায়ীরা 2 ইঞ্চি পুরু লোমওয়ালা চামড়ার ওভারকোট গায়ে দিয়ে খচ্চর খেদিয়ে খেদিয়ে ভারতবর্ষের দিকে চলেছে। সর্দারজিকে রহস্য সমাধানের অনুরোধ জানালে তিনি বললেন, যাদের অভ্যাস হয়ে গিয়েছে তাদের পক্ষে সত্যই এরকম পুরু জামা এই গরমে আরামদায়ক। বাইরের গরম ঢুকতে পারে না, শরীর ঠান্ডা রাখে। ঘাম তো আর এদেশে হয় না, আর হলেই বা কি, এরা তার থোড়াই পরোয়া করে। এটুকু বলতে বলতেই দেখলুম গরমের হলকা মুখে ঢুকে সর্দারজির গলা শুকিয়ে দিল। গল্প জমাবার চেষ্টা বৃথা। কত দেশের কত রকমের লোক পণ্যবাহিনীর সঙ্গে সঙ্গে চলেছে, কত ঢঙের টুপি, কত রঙের পাগড়ি, কত যুগের অস্ত্র, গাদা বন্দুক থেকে আরম্ভ করে আধুনিকতম জার্মান মাউজার, দমস্কের বিখ্যাত সুদর্শন তরবারি, সুপারি কাটার জাঁতির মতো জামধর মোগল ছবিতে দেখেছিলুম। বাস্তবে দেখলুম হুবহু সেই রকম গোলাপি সিল্কের কোমর বন্ধে গোঁজা। কারো হাতে কানজোখা পেতলে বাঁধানো লাঠি, কারো হাতে লম্বা ঝকঝকে বর্ষা। উটের পিঠে পশমে বোনা কত রঙের কার্পেট, কত আকারের সামোভার। বস্তা বস্তা পেস্তা, বাদাম, আখরোট, কিশমিশ, আলু বুখারা চলেছে হিন্দুস্থানের বিরিয়ানি পোলাওয়ের জৌলুস বাড়াবার জন্য। আরও চলেছে শুনতে পেলুম কোমরবন্ধের নিচে ইজেরের ভাঁজে পুস্তিনের লাইনিংয়ের ভিতরে আফিং আর হাসিস, না কোকেনি, না আরও কিছু। সবাই চলেছে অতি ধীরে অতি মন্থরে। মনে পড়ল মানস সরোবর ফেরতা আমার এক বন্ধু বলেছিলেন যে কঠোর শীতে উঁচু পাহাড়ে যখন মানুষ কাতর হয়ে পড়ে তখন তার পক্ষে প্রশস্ততম পন্থা অতি ধীর পদক্ষেপে চলা। তড়িৎ গতিতে সে যন্ত্রণা এড়াতে চেষ্টা করার অর্থ সজ্ঞানে যমদূতের হস্তে এগিয়ে গিয়ে প্রাণ সমর্পণ করা। এও দেখি সেই অভিজ্ঞতার উষ্ণ সমর্থন। সেখানে প্রচণ্ড শীত, এখানে দুর্দান্ত গরম। পাঠান 2 বার বলেছিলেন, আমি 3য়বার সেই প্রবাদ শপথ রূপে গ্রহণ করলুম। হন্তদন্ত হওয়ার মানে শয়তানের পন্থায় চলা। রবীন্দ্রনাথও ওই রকম কি একটা কথা বলেছেন না, দুঃখ না পেলে দুঃখ ঘুচবে কি করে? তবে কি এই কথাই বলতে চেয়েছিলেন যে তাড়াতাড়ি করে দুঃখ এড়াবার চেষ্টা করা বৃথা? মেয়াদ পূর্ণ হতে যে সময় লাগবার কথা তা লাগবেই। খ্রিস্টও তো বলেছেন, ভেরিলি আই সে আনটু দি, thou shalt by no means come out thence prison till thou hast paid the uttermost farthing. কে বলে বিংশ শতাব্দীতে অলৌকিক ঘটনা ঘটে না? আমার সকল সমস্যা সমাধান করেই যেন ধরাম করে শব্দ হলো। কাবুলি তড়িৎ গতিতে চোখের ফেঁটা খুলে আমার দিকে বিবর্ণ মুখে তাকালো। আমি সর্দারজির দিকে তাকালুম। তিনি দেখি অতি শান্তভাবে গাড়িখানা এক পাশে নিয়ে দাঁড় করালেন। বললেন, টায়ার ফেসেছে, প্রতিবারেই হয়, এই গরমে না হওয়ায় বিচিত্র। হৃদয়ঙ্গম করলুম, সৃষ্টি যখন তার রুদ্রতম রূপ ধারণ করেন তখন তাড়াতাড়ি করতে নেই,
কিন্তু এই গ্রীষ্মে রুদ্র তাঁর প্রসন্ন কল্যাণ দক্ষিণ মুখ দেখালেই তো ভক্তের হৃদয় আকৃষ্ট হতো বেশি। প্রয়োজন ছিল না, তবু সর্দারজি আমাদের স্মরণ করিয়ে দিলেন যে খাইবার পাশের রাস্তা দুটো সরকারের বটে, কিন্তু দুদিকের জমি পাঠানের। সেখানে নেমেছ কি মরেছ। আড়ালে আবডালে পাঠান সুযোগের অপেক্ষায় ওঁত পেতে বসে আছে, নামলেই করাক পিং। তারপর কি কায়দায় সব কিছু হরণ করে তার বর্ণনা দেবার আর প্রয়োজন নেই। শিকারী হরিণ নিয়ে কি করে না করে সকলেরই জানা কথা, চামড়াটুকুও বাদ দেয় না। এ স্থলে শুনলুম শুধু যে হাসিটুকু গুলি খাওয়ার পূর্বে মুখে লেগেছিল সেইটুকু হাওয়ায় ভাসতে থাকে, বাদবাকি উবে যায়। পাঠান যাতে ঠিক রাস্তার বুকের উপরে রাহাজানি না করে তার জন্য খাইবার পাশের দুদিকে যেখানে বসতি আছে সেখানকার পাঠানদের ইংরেজ 2 টাকা করে বছরে খাজনা দেয়। পরে আরেকটি শর্ত অতি কষ্টে আদায় করেছে, আফ্রিদিতে ঝগড়া বাঁধলে রাস্তার এপারে ওপারে যেন বন্দুক না মারা হয়। মোটর মেরামত করতে কতক্ষণ লেগেছিল মনে নেই। শুনেছি ভয়ঙ্কর জ্বর হলে রোগীর সময়ের আন্দাজ এক্কেবারে চলে যায়। পরের দিনে যখন সর্দারজিকে জিজ্ঞাসা করলুম চাকা বদলাতে 2 ঘন্টা লাগলো কি করে, তখন সর্দারজি বলেছিলেন সময় নাকি লেগেছিল মাত্র আধ ঘন্টা। মোটর আবার চলল। কাবুলির গলা ভেঙে গিয়েছে, তবু বিড়বিড় করে যা বলছিলেন তার নির্যাস, কিচ্ছু ভয় নেই সাহেব, কালই কাবুল পৌঁছে যাচ্ছি। সেখানে পৌঁছে কব করে কাবুল নদীতে ডুব দেব। বরফ গলা হিমজল পাহাড় থেকে নেমে এসেছে, দিল জান কলিজা সব ঠান্ডা হয়ে যাবে। নেয়ে উঠে বরফে ঘষে ঘষে আঙুর খাবো তামাম জুলাই আগস্ট। সেপ্টেম্বরের শেষাশেষি নয়াঞ্জুলিতে জল জমতে আরম্ভ করবে। অক্টোবরে শীতের হাওয়ায় ঝরা পাতা কাবুল শহরে হাজারো রঙের গালিচা পেতে দেবে। নভেম্বরে পুস্তিনের জোব্বা বের করব। ডিসেম্বরে বরফ পড়তে শুরু করবে। সেই বরফের ভিতর দিয়ে বেড়াতে বেরোবো। উফ, সে কি শীত, সে কি আরাম। আমি বললুম আপনার মুখে ফুলচন্দন পড়ুক। হঠাৎ দেখি সামনে একই মরীচিকা, সমস্ত রাস্তা বন্ধ করে গেট কেন। মোটর থামল, পাসপোর্ট দেখাতে হলো, গেট খুলে গেল। আফগানিস্তানে ঢুকলুম। বড় বড় হরফে সাইনবোর্ডে লেখা, ইট ইজ অ্যাবসলিউটলি ফরবিডেন টু ক্রস দিস বর্ডার ইন্টু আফগান টেরিটরি। কাবুলি বললেন দুনিয়ার সব পরীক্ষা পাশ করার চেয়ে বড় পরীক্ষা খাইবার পাস করা। আলহামদুলিল্লাহ, খুদাকে ধন্যবাদ। আমি বললুম আমেন।